অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে প্রাথমিক অনুমোদনে ক্ষুব্ধ বিভিন্ন দেশ। সব ধরনের সমর্থন হারাবে তেল আবিব, হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পরিণাম হবে ভয়াবহ, হুঁশিয়ারি পুতিনের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানের অভিযোগ, পাল্টাপাল্টি হামলা। বেইজিং ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই শি জিনপিং এর সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠক, জানালো হোয়াইট হাউস। সহিংস বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নিষিদ্ধ হল ডানপন্থী দল তেহরিক ই লাব্বাইক পাকিস্তান। শাহবাজ সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান টিএলপির, স্বৈরাচারী আখ্যা। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদনে খেপেছে বিভিন্ন দেশ। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে। মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধাই উপত্যকায় নতুন করে বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন প্রায় 2000 টন ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢুকছে মাত্র 750 টন খাদ্য। অপুষ্টির কারণে শিশুসহ বাসিন্দারা বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। যত দূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর যতটা উচ্ছ্বাস নিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে এসেছিলেন, এখন তা ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। ইসরায়েলি হামলায় হারাতে হয়েছে পরিবার পরিজন, হারাতে হয়েছে আশ্রয়স্থল। যুদ্ধবিরতি কার্যকরের 2 সপ্তাহ পেরুলেও খাদ্য সংকট আগের মতোই রয়ে গেছে। অনাহার অর্ধাহারে দিন পার করছেন বাসিন্দারা। 10 অক্টোবর যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 2000 টন ত্রাণ গাজায় প্রবেশের কথা থাকলেও বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র 750 টন খাদ্য প্রবেশ করছে। মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধাই উপত্যকায় নতুন করে বিপর্যয় নেমে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO। এদিকে জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFP এর উপনির্বাহী পরিচালক জানান, বর্তমানে গাজায় নবজাতকের 70%ই সময়ের আগে জন্ম নিচ্ছে, যাদের বেশিরভাগই স্বল্প ওজনের। 2023 সালের অক্টোবরে এই হার ছিল মাত্র 20%। এমনকি অপুষ্টি শুধু মায়ের নয়, নবজাতকের ওপরও প্রভাব ফেলবে, যা সারা জীবনের জন্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি যেসব শুকনো খাবার প্রবেশ করছে তাতেও বাসিন্দাদের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটছে না বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার অক্সফাম ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ ৪১টি আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ এনেছে। এর আগে বুধবার গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশনা দেন আদালত। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলেতে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবারের হামলায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় 2 জন নিহত হন বলে জানান দেশটি। পরে দক্ষিণ লেবাননে আরেকটি হামলায় নিহত হন আরও 2 জন। হামলার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সংগঠনটি। রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তার পরিণাম হবে ভয়াবহ। ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আজ সমালোচনা করে পুতিন বলেন, কিয়েভকে এই ধরনের দীর্ঘপাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া কিছুই নয়। যুদ্ধ বন্ধে নানা তৎপরতার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় 2 সাংবাদিক নিহত হয়েছেন। গাজা যুদ্ধের পর এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা তৎপরতার মধ্যেও কিয়েভে মস্কোর হামলা থেমে নেই। 3.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি। তবু বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপই রাশিয়াকে দমাতে পারছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতরস্ক শহরে রুশ ড্রোন হামলায় এবার প্রাণ হারালেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেন। একটি পেট্রোল স্টেশনে গাড়ির ভেতরে অবস্থান করছিলেন তারা। এ সময় রাশিয়ার একটি ল্যান্ডসেট ড্রোন তাদের ওপর হামলা চালায়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত 23 সাংবাদিক নিহত হয়েছেন। একই দিন কিয়েভে ড্রোন হামলায় আহত হন আরও কয়েকজন। রাশিয়ার চেলিয়াবিনস্কের কাছে একটি সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কোপেস্ক শহরের ওই প্ল্যান্টে অগ্নিকাণ্ড ড্রোন হামলার সঙ্গে যুক্ত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। যুদ্ধে ইউক্রেন মার্কিনীদের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কিয়েভকে এই ধরনের দীর্ঘপাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেন, রাশিয়ার ভূখণ্ডে এমন অস্ত্র দিয়ে আঘাত হানা হলে তার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও ভালোভাবে ভাবা উচিত। এদিকে রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন কখনোই মার্কিনীদের দেয়া দীর্ঘপাল্লার কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নিজেদের সক্ষমতা যেমনই হোক, কিয়েভ বারবার ওয়াশিংটন ডিসির কাছে টমাহক ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনও করেন। তবে অস্ত্র সরবরাহের নিশ্চয়তা পাননি তিনি। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক দিয়ে নিজের অস্ত্রভান্ডার খালি করা ঠিক হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার জব্দ $162 মিলিয়ন ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র নাকি ইউরোপ থেকে অস্ত্র কেনা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। এদিকে রুশ সম্পদ নেওয়ার পরিকল্পনা করলে ইউকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে চীন। কিছুদিন আগে বুদাপেস্টের বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত ঘোষণার পরেই রাশিয়ার 2টি বৃহৎ তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রুশ প্রাকৃতিক গ্যাসের উপর 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপ করে। ব্রাসেলসে ইউরোপের নেতারা ইউক্রেনের অর্থায়নে 140 বিলিয়ন ইউরো ঋণ পরিকল্পনাও চূড়ান্ত করছেন, যার অর্থ আসবে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে। তবে ইউর গুরুত্বপূর্ণ 3 দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালি চায় এই অর্থ দিয়ে যেন ইউরোপের দেশ থেকেই অস্ত্র কেনা হয়, অর্থাৎ এই অর্থ যেন যুক্তরাষ্ট্রের হাতে না যায়। তবে নেদারল্যান্ডস, নর্ডিক ও বাল্টিক দেশগুলোর মতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অগ্রগতির জন্য যদি মার্কিন অস্ত্র কেনা প্রয়োজন হয় তবে তাই করা উচিত। এ নিয়ে রোববারের বৈঠকে তীব্র মতবিরোধ দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এই পদক্ষেপকে অবৈধ হিসেবে আখ্যা দিয়েছে। মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ সম্পদ জব্দ করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে। এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলছে, রাশিয়া ইউক্রেন সংকটের সমাধানে চাপ নয়, সংলাপই একমাত্র কার্যকর উপায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন। জেলেনস্কি জানান, রাশিয়ার উপর চাপ বাড়াতে ইইউ ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।